মোদী যখন বাংলাদেশে এসেছিল আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছুটে ফুটে আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করবো তাদেরকে। যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে, সেই খরস্রোতে ভারতবর্ষ নামের একটি দেশ ভেসে মানচিত্র থেকে মুছে যাবে। পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে। এই উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা কুভেন্দু, এই কুভেন্দু অধিকারী সে প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমান বিরোধী বক্তব্য দিয়েছে, মুসলমানদেরকে হিন্দু হওয়ার দাবি জানিয়েছে। আমরা বলি কুভেন্দু তুমি মুসলমান হয়ে যাও। আমরা বলি বাংলাদেশে তোমরা কোনো অনুপ্রবেশে ঢুকতে পারবে না, তবে হ্যাঁ বাংলাদেশের লোক ভারত দখল করে নিবে। তোমরা অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব, আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর যেভাবে হামলা করা হচ্ছে, বাংলাদেশে মুসলমান নীরব থাকবে না। যে কোনো জায়গায়, পৃথিবীতে যে কোনো জায়গায় যখন আমরা দেখবো মুসলমানের উপর আক্রমণ হবে আমরা নীরব থাকবো না, আমরা কামড়ে কাপড় নিয়ে মজা নামবো ইনশাআল্লাহ। আজ বাংলাদেশে মুসলমান আবার জাগ্রত হচ্ছে, বাংলাদেশে মুসলমান নীরব থাকবে না। ভারতের মুসলমানদের উপর হামলা করা হবে, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিই। যদি তারা আমাদের সাথে লড়াই করতে চায়, আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 90 সালে স্বৈরাচার এরশাদকেও তাড়িয়েছেন, পতন ঘটিয়েছেন, এবং এই 17 বছর আন্দোলন সংগ্রামের পর এই জুলাই আন্দোলনে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশে ফ্যাসিস্ট, মিথ্যাবাদী এবং এরকম উস্কানিদাতাদের স্থান নাই, পালিয়ে যেতে শেখ হাসিনা বাধ্য হয়েছে। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত বেঁচে আছে। আপনার মতো শুভেন্দ্র অধিকারী যে হুঙ্কার দিয়েছেন, আপনি বোকার রাজ্যে বাস করতেছেন, হঠাৎ যদি ওই ভারতবর্ষে কোনো মুসলমানের উপর অন্যায় অত্যাচার হয়, ব্যভিচার হয়, মসজিদে যদি আগুন জ্বালানো হয়, ভাঙচুর করা হয়, এটা বরদাস্ত করা হবে না। এবং জামাত শিবির আসলে নোংরা, এটা আসলে তারা প্রমাণ করে দিয়েছে। তারা এই ধরনের কাজ করছে, এই ধরনের প্ল্যাকার্ড বানায়, এইসব পোস্ট কার্ড বানায়, এইসব নোংরা কথা লিখে এটা প্রমাণ করে দিয়েছে যে তারা অসভ্য। বিপুল সিট জয় করে বিজেপি ক্ষমতায় এসছে, আজ বাদে কাল শপথ নেবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, সেখানে দাঁড়িয়ে মুসলমানদের উপর অত্যাচার হবে, স্পেসিফিক্যালি গরিব মুসলমানদের উপর অত্যাচার হবে। এটা খুব স্বাভাবিক, এটা জানা বোঝার মধ্যে বাংলার মানুষের থাকা উচিত ছিল। যখন যে পরিবর্তনের জন্য ভোট দেওয়া হলো, সেই পরিবর্তন যে এই বিপদের দিকে টার্ন নেবে, ভারত লম্বার মাথাও দিতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। আপনাদেরকে এরকম সংসদে গিয়ে জনগণ ল্যাংটা করে পিটাইতে পারে যদি গণ আকাঙ্ক্ষা না বুঝেন। এই বিশ্বাস যদি হাসিনার মতো নরেন্দ্র মোদীর উপরে আর বাংকারের উপর থাকে, তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংকারের একটি গলি আপনারা বুড়িগঙ্গার তীরে রাখিয়েন, কারণ ভারত আপনাদেরকে গ্রহণ করবে না, আপনাদেরকে পাকিস্তানও নিবে না। কারণ সরকার অর্থাৎ বিএনপি সরকার ঋণের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। যত অর্থনীতিবিদ আছেন এবং অর্থ সংক্রান্ত যে সকল পত্রপত্রিকা রয়েছেন এবং দেশ বিদেশের যারা এই সরকারের অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, বিচার করেন, বিশ্লেষণ করেন, তারা সবাই এক বাক্যে বলছে যে এই সরকারের প্রথম, প্রধান এবং শেষ অথবা একমাত্র বিপদ হলো অর্থনৈতিক বিপদ এবং বিপত্তি। হঠাৎ কি ঘটেছে দর্শক দেখেন, অবিশ্বাস্য জনসমর্থন ও বিরাট রাজনৈতিক শক্তি অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। হ্যাঁ, বিরাট একটা সুখবর। পরিস্থিতি জামাতকে শক্তিশালী বানাচ্ছে। এটা জামাতের কোনো অর্জন নয়, জামাতের কোনো ভিশন, জামাতের কোনো প্রজেক্ট সফলতা এরকম না। সিচুয়েশন জামাতের প্রতি জনসমর্থন তীব্র থেকে তীব্রতর করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ কি ঘটেছে দর্শক দেখেন, অবিশ্বাস্য জনসমর্থন ও বিরাট রাজনৈতিক শক্তি অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। হ্যাঁ, বিরাট একটা সুখবর। পরিস্থিতি জামাতকে শক্তিশালী বানাচ্ছে। এটা জামাতের কোনো অর্জন নয়, জামাতের কোনো ভিশন, জামাতের কোনো প্রজেক্ট সফলতা এরকম না। সিচুয়েশন জামাতের প্রতি জনসমর্থন তীব্র থেকে তীব্রতর করছে। সিচুয়েশন, গ্লোবাল পলিটিক্স, রিজিওনাল পলিটিক্স, আন্তর্জাতিক সমীকরণ জামাত ইসলামীকে আকাশচুম্বী উচ্চতায় নিয়ে যাচ্ছে। দর্শক, এই সুখবরটা আজকে আপনাদেরকে দিচ্ছি। আপনি দেখবেন যে আগামী দিনে বাংলাদেশে পঙ্গপালের মতো মানুষ জামাত ইসলামীকে চাইবে। যদিও 12 ফেব্রুয়ারি নির্বাচন আগেও চেয়েছিল, কিন্তু ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু আরো বেশি চাইবে। এমন বেশি পরিমাণ মানুষ জামাতকে চাইবে, ফলাফল উল্টে দেওয়ার সাহস কেউ করতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি দর্শক। এবং শক্তি অর্জন করছে জামাত। এই শক্তি জামাতের চেষ্টার ফলে নয়, অটো। আমি মূলত বিশ্লেষণ করছি নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য। নাসিরউদ্দিন পাটোয়ারি নারায়ণগঞ্জের একটা মসজিদে গিয়েছেন এবং সেখানে তরুণদের, সাধারণ মানুষের যে আগ্রহ তাকে ঘিরে দেখে আমি অবাক যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এত মানুষ পছন্দ করে তরুণরা। এর মানে কি দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যে আপসহীন কথাবার্তা চাঁদাবাজের বিরুদ্ধে এবং দখলদারদের বিরুদ্ধে, মাস্তানদের বিরুদ্ধে, গডফাদারদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি যে হুঙ্কার গর্জন, এগুলো মানুষ পছন্দ করে।
নাসিরুদ্দিন পাটোয়ারি তো এমপি মন্ত্রী বা এরকম কিছু না, এমনকি প্রথম সারির সমন্বয়কও ছিলেন না। সেই নাসিরুদ্দিন পাটোয়ারির প্রতি এত আবেগ কেন থাকবে তরুণদের? তিনি একটা মসজিদে গেলে যে পরিমাণ লোক হয় স্বতঃস্ফূর্তভাবে, তারেক রহমান গেলেও এত পরিমাণ লোক স্বতঃস্ফূর্তভাবে হবে না। কেন নাসিরুদ্দিন পাটোয়ারির প্রতি এত আকর্ষণ কেন? একটাই কারণ, তিনি আপসহীন, তিনি বেপরোয়া কথাবার্তা বলেন, বিপ্লবী কথাবার্তা বলেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স। তার জাস্ট কথা এবং তার সাহসিকতা, তিনি ভয় করেন না। এখান থেকে একটা বিষয় বোঝা গেছে যে তরুণ প্রজন্ম এটাই পছন্দ করে। নাসিরুদ্দিন পাটোয়ারি সাহসী, তিনি তরুণদের ভালোবাসায় মুগ্ধ। রমজান মাসে আমরা দেখেছি যে পুরো বাংলাদেশ ঘিরে ইফতার মাহফিল করেছেন এবং তারাবি করেছেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি। সাথে নাহিদ ইসলাম ছিল তার বস, দলের আহ্বায়ক, কিন্তু নাহিদ ইসলামের চাইতে নাসিরুদ্দিন পাটোয়ারির প্রতি মানুষের আবেগ আমরা বেশি দেখেছি। তো দর্শক, এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির জয়, ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট ডিসকাশন। এই আলোচনা আমাদের তোলা দরকার। ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে, এর মানে এখন বাংলাদেশের সীমান্তে মুসলমান নির্যাতন হবে এবং মুসলমান শরণার্থীরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে, পুশিনের ঘটনা ঘটবে এবং এমনকি শরণার্থীদের ঢেউ নামতে পারে। দর্শক, এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য এটা উদ্বেগের। যেহেতু বাংলাদেশের কাছে চলে এসেছে, বাংলাদেশকে এই বিষয়ে সজাগ হতে হবে। এই গেরুয়াদেরকে সাইজ করার জন্য বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। কারণ এটা কিভাবে করা যায়? এই যে পশ্চিমবঙ্গের যে গেরুয়া পতাকাধারীরা, RSS, বিজেপি, ওরা কিন্তু নোংরা, ওদের মধ্যে সভ্যতা ভব্যতা নেই, ওদের মধ্যে কোনো সহনশীলতা নেই। আপনি দেখেছেন যে মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদের ডিস্টার্ব করে, নামাজ পড়ে মুসলমান, সেখানে ওরা বাঁশি বাজায়, গরুর গোস্তের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলে, মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। কোনো সভ্য মানুষ, আমরা যারা একটু ইউরোপ আমেরিকা চলাফেরা করি এই আধুনিক যুগে, এটাকে কল্পনা করতে পারেন যে ভিন্ন ধর্মের উপাসনালয় ভেঙে ফেলবেন, তার উপাসনায় আপনি ডিস্টার্ব করবেন ভিতরে ঢুকে? মুসলমানদের মসজিদে আপনি জুতা পায়ে দিয়ে আপনার ধর্মীয় বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আপনি ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি, এটা পৃথিবীর কোনো দেশে এটা অকল্পনীয়। আপনি ইউরোপের যে কোনো দেশে যান, মসজিদের প্রতি তাদের যে সম্মান, তারা খ্রিস্টান, বাট মসজিদের প্রতি তাদের অসম্ভব সম্মান। এটা আমি দেখেছি শুধু ইহুদিদের ক্ষেত্রে। ইসরায়েলিরা তারা এগুলো সম্মান করে না, তারা মসজিদের ভিতরে জুতা টুতা নিয়ে ঢুকে গুলি করে ধরে নেয়। এছাড়া খ্রিস্টান বলেন আর ইউরোপ আমেরিকা সারা পৃথিবীতে মসজিদকে যথেষ্ট সম্মান করা হয়। আর এই গেরুয়া সন্ত্রাসীরা, এটা আমাদের জন্য ডেফিনেটলি উদ্বেগজনক। এই অসভ্য বর্বর একটা গোষ্ঠী ক্ষমতায় এসেছে। মজার বিষয়, এই শুভেন্দু অধিকারী এ আমার প্রতিবেশী ছিলেন এক সময়, ডিটেলস আর বললাম না, হোয়াট এভার। তো এখানে ভেরি ইন্টারেস্টিং যে জামাতের লাভটা কি, তাদের জামাতের শক্তির সাথে সম্পর্কে। হ্যাঁ, ভারতে যত মুসলিম নির্যাতন হবে, বাংলাদেশের বর্ডারে ওরা যত বিশৃঙ্খলা সৃষ্টি করবে, জামাতের জনসমর্থন অটোমেটিক্যালি তত বাড়বে, জামাতের শক্তি অটোমেটিক্যালি তত বাড়বে। দলিল, আচ্ছা সাতক্ষীরা জামাত এত শক্তিশালী কেন? বাংলাদেশের সাথে ভারতের বর্ডার যেখানেই আছে, যেখানেই ঝামেলা, সেখানেই জামাত শক্তিশালী। যেসব বর্ডারে ভারত বেশি পরিমাণ বর্ডার কিলিং ঘটায়, সেই সব জায়গায় জামাত শক্তিশালী। কারণটা কি? কারণ এই গেরুয়া পতাকা নিঃশ্বাস যখন বাংলাদেশের ভূখণ্ডের উপর পড়ে, তখন বাংলাদেশের জনগণ আরো জোরভাবে চিন্তা করবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই গেরুয়া সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশকে এবং ভারতের মুসলমানদের রক্ষার জন্য জামাত ইসলামকে শক্তিশালী করা দরকার। এই জন্যই সাতক্ষীরা সব আসন জামাত পায়, চাঁপাইনবাবগঞ্জের আসন জামাত পায়, এবং চুয়াডাঙ্গার আসন জামাত পায়, মেহেরপুরের আসন জামাত পায়, বর্ডারের আসনগুলো সব জামাত পায়। কেন? যে বর্ডারে ভারতের এই সন্ত্রাসী দেখে মানুষ জামাতকে ফিল করে, কারণ জামাত হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র প্রতীক, একমাত্র কার্যকর শক্তি। তা ভারত যত এভাবে ইরিটেট করবে, জামাতের শক্তি জনসমর্থন তত বাড়বে, মানুষ জামাতকে তত বেশি ফিল করবে এবং জামাত এটা কাজে লাগাবে অটোমেটিক্যালি, এটা অটো হবে। আর এটা যে হবে তার প্রমাণ তো এই যে সীমান্ত এলাকাগুলোতে জামাত এমন কি দেখেন, এই যে সাতক্ষীরা, অথবা সাতক্ষীরা জামাতের কিন্তু বেশি টাকা পয়সা নেই, গরিব, তার সাথে সিলেট জামাতের টাকা পয়সা বেশি। আবার সাতক্ষীরা জামাত থেকে ওইরকম হেভিওয়েট কোনো নেতাও বের হয়নি। আপনি জামাতের সাবেক কোনো আমির, কোনো সেক্রেটারি দেখাতে পারবেন না যিনি সাতক্ষীরা থেকে এসেছেন। শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, এরা সাতক্ষীরা থেকে নর্মালি হতে আমি দেখি না। এবং সাতক্ষীরা থেকে এসেছে এরকম হিট কোনো নেতাও নাই। ভদ্র নেতা আছে, কিন্তু এরকম আলোচিত এক্সেপশনাল কেউ নাই, ক্যারিশমেটিক কেউ নাই, শিশির মনির নাই কোনো। সাতক্ষীরা থেকে এরকম কেউ আসে নাই। শফিকুল ইসলাম মাসুদ আসে নাই সাতক্ষীরা থেকে। কিন্তু সেই সাতক্ষীরার প্রত্যেকটা ঘরে ঘরে জামাত। সাতক্ষীরা জামাতের যে শক্তি, এত শক্তি কারণে কোনো সাংগঠনিক মেকানিজম দিয়ে এত শক্তি অর্জন করা সম্ভব নয়। ওটাই ভারতের নির্যাতনের ফলে, ভারতের কার্যক্রম দেখে বর্ডারের মানুষ অটোমেটিক্যালি জামাতকে চায়। এখন এই যে গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে, তাতে বাংলাদেশের মানুষ আরো বেশি জামাতকে চাইবে এবং বাংলাদেশে জামাত জোয়ার তৈরি হবে। এটা বাস্তবতা, এটাই হচ্ছে সুখবর। এবং এর পিছনে আরো অনেক দলিল আছে, আরো অনেক যুক্তি আছে, আমি সেটা এই আলোচনার মধ্যে দিচ্ছি না, অন্য কোনো আলোচনায় এটা আনবো। যে বর্ডারে যদি এরকম কোনো ঘটনা ঘটায়, তাহলে কোন কারণে কোন রাজনৈতিক শক্তির উত্থান হয়, এরকম অনেক হিসাব নিকেশ, সব মিলে জামাত এক মহা উত্থানের মুখে। সরকার অর্থাৎ বিএনপি সরকার ঋণের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। যত অর্থনীতিবিদ আছেন এবং অর্থ সংক্রান্ত যে সকল পত্রপত্রিকা রয়েছেন এবং দেশ বিদেশের যারা এই সরকারের অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, বিচার করেন, বিশ্লেষণ করেন, তারা সবাই এক বাক্যে বলছে যে এই সরকারের
প্রথম, প্রধান এবং শেষ অথবা একমাত্র বিপদ হলো অর্থনৈতিক বিপদ এবং বিপত্তি। এই অর্থনৈতিক বিপত্তি কাটিয়ে ওঠার জন্য ইমিডিয়েটলি তার দুই ধরনের অর্থ দরকার। একটি অর্থ হলো অভ্যন্তরীণ যে উৎস রয়েছে, সেই উৎস থেকে টাকার মান বজায় রাখার জন্য বা টাকার মানকে ধরে রাখার জন্য অভ্যন্তরীণ উৎস থেকে টাকা দরকার। সেই টাকা আসবে থেকে ব্যবসা বাণিজ্য থেকে, কর থেকে, অবকারী শুল্ক থেকে, ভ্যাট থেকে। আর এর বাইরে আসতে পারে থেকে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেই ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়া, এটা হলো স্থানীয় মুদ্রাতে। আর বিদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যে ভারসাম্য রক্ষা করা, বাংলাদেশি মুদ্রার সঙ্গে বিদেশি মুদ্রার যে মূল্য, এই মূল্যের একটা ভারসাম্য রক্ষা করা। আমরা বিভিন্ন সময় বিদেশ থেকে যে ঋণ নিয়েছি তার পরিমাণ এখন সম্ভবত 1,25,000 কোটি ডলার, মানে 125 বিলিয়ন মার্কিন ডলার। তো এই 125 বিলিয়ন মার্কিন ডলারের যে ঋণ, এটার কিস্তি পরিশোধ করা, এটার সুদ পরিশোধ করা, এই জন্য আমাদের আসলে বৈদেশিক মুদ্রা দরকার। এখন সেই বৈদেশিক মুদ্রার কোনো অবস্থাতেই এখন 35 বিলিয়ন বা 30 বিলিয়ন ডলার আছে, এটা সমস্যা না। সমস্যা হলো এই ট্রানজ্যাকশনটা নিয়মিত হওয়া দরকার। সেই নিয়মিত হওয়ার জন্য যেমন ধরুন গার্মেন্টস আমরা এক্সপোর্ট করছি, তো সেই এক্সপোর্ট দিয়ে আমাকে আবার লোকালি ধরুন একটা গার্মেন্টস 100 কোটি ডলারের এক্সপোর্ট করেছে। এখন এই 100 কোটি ডলারের সমপরিমাণ বাংলা টাকা আমাকে তাকে দিয়ে দিতে হচ্ছে। আবার এই সমপরিমাণ টাকা যেগুলো সে বিদেশ থেকে এলসির মাধ্যমে পণ্য আমদানি করেছে সেটা পরিশোধ করতে হচ্ছে। ফলে এখান থেকে আসলে তার যে লাভ, সেটা বৈদেশিক মুদ্রায় লাভ নয়, এটা ট্যাক্স, ভ্যাট, এআইটি এই সংক্রান্ত যে আয় করেছে সেই আয়টা স্থানীয় মুদ্রায় কাউন্ট হবে, বৈদেশিক মুদ্রায় কাউন্ট হবে না। স্থানীয় বাজার থেকে বৈদেশিক মুদ্রা কিনে নিয়ে ব্যাংক রিজার্ভ করে, কিন্তু এটা একটা জটিল বিষয়, যেটা এখানে বলতে গেলে আরও সময় দরকার হবে। 2 নম্বর হলো যে এই বিদেশ থেকে আমাদের যে ফরেন কারেন্সি আসছে, রেমিটেন্স আসছে, এখন ধরুন মাসে 2 বিলিয়ন ডলার এলো, বছরে 25 বিলিয়ন বা 30 বিলিয়ন ডলার এলো। এটা বাংলাদেশ ব্যাংক এটা রেখে এটা সমপরিমাণ অর্থ সে করে কি সেন্ট্রাল ব্যাংক থেকে বা শিডিউল ব্যাংক থেকে যাদের নামে এই টাকা পাঠানো হয় তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। আচ্ছা, তো এই টাকাগুলো দিয়ে সে করে কি ব্যালেন্স অফ পেমেন্ট করতে পারে। কিন্তু যেই জায়গাগুলোতে ভর্তুকি দেওয়া দরকার হয়, যেমন ডিজেলে ভর্তুকি দেওয়া হচ্ছে, সারে ভর্তুকি দেওয়া হচ্ছে, কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে, এরকম আরও অনেক ভর্তুকি দেওয়া হয়, এই ক্ষেত্রে বিদেশি মুদ্রার দরকার হয়। আর যেগুলোতে যে সকল ভর্তুকির সাথে আসলে বিদেশি মুদ্রা জড়িত, তো ওখানে কি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে ওখানে যে একটা ডেপ্রিসিয়েশন থাকে, অভাব থাকে, সেই অভাবটা পূর্ণ করার জন্য আমাদের এখানে কি করতে হয়, এই যে রেমিটেন্স আসছে, এক্সপোর্টের যে যাকে বলা হয় আমাদের লাভ হচ্ছে, তারপর বিদেশ থেকে যে লোন পাচ্ছি, এগুলোর মাধ্যমে একটা ফান্ড তৈরি করতে হয়, যে ফান্ড দিয়ে মূলত আমাদের এই যে ব্যালেন্স অফ পেমেন্ট বিদেশি মুদ্রা থেকে স্থানীয় মুদ্রা আর বিদেশি মুদ্রায় যে সকল পণ্য এবং সেবাতে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে, সেইগুলোতে ব্যালেন্স অফ পেমেন্ট করতে হয়। তো সেই সকল ব্যালেন্স অফ পেমেন্ট করতে গিয়ে এই মুহূর্তে ডলারের মারাত্মক ক্রাইসিস, আর স্থানীয় মুদ্রার ক্রাইসিস আরও বেশি। এখন সরকার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যদি ঘন ঘন মুদ্রা ছাপায়, টাকার মূল্য এমন পর্যায়ে চলে আসবে যে 1 কেজি চালের জন্য হয়তো আপনাকে 1 কেজি টাকা দেওয়া লাগতে পারে। এরকম বহু ঘটনা, জার্মানিতে এই ঘটনা ঘটেছে। প্রথম মহাযুদ্ধের পরে জার্মানির মুদ্রা, এটার মূল্য এমন পর্যায়ে কমে গেল যে পণ্যের বিনিময়ে ওজন করে টাকা দেওয়া হতো, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। সেই অবস্থা কিন্তু এখন বাংলাদেশে যে হবে না, এই কথা বলা যাচ্ছে না। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আপনি যাকে দায়ী করেন, আওয়ামী লীগকে তো অবশ্যই দায়ী করতে হবে, বিকজ 17 বছর ধরে তারা এই অর্থনীতিটা চালিয়ে আসছিল। এবং সেই সময়টিতে অর্থনীতির যে কয়েকটি সূচক, সেই সূচকগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হতো, যেমন জিডিপি। তো জিডিপিতে তারা প্রচুর পরিমাণ হাঙ্কি পাঙ্কি যেটাকে বলা হয় গোজামিল দিত। তারপর তাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এখানেও প্রায় 10 বিলিয়ন ডলারের হিসাবের গরমিল ছিল, এবং এটা এখনও পর্যন্ত সরকার টেনে যাচ্ছে টিল নাও। এখন সরকার বলছে 35 বিলিয়ন বা 33 বিলিয়ন ডলার আছে আকুর পরিশোধ করার পর, কিন্তু যদি ওই 10 বিলিয়ন ডলার বাদ দেয় তাহলে আইএমএফের হিসাব অনুযায়ী 22 বিলিয়ন ডলার বা 21 বিলিয়ন ডলার থাকে রিজার্ভ। এগুলো দুটো। 3 নম্বর হলো যে এই জাতীয় বাজেট, সরকারকে বাহাদুরি দেখানোর জন্য বিশাল একটা বাজেট তৈরি করা হতো, এবং এই বছর সেই বাজেটটা আরও সীমা অতিক্রম করে 9 লক্ষ কোটি টাকার একটি বাজেট প্রণয়ন করা হবে। এখন এই 9 লক্ষ কোটি টাকা সরকার কোত্থেকে আনবে? তাদের ঋণ করে বিদেশ থেকে আনতে হবে একটি অংশ, ট্যাক্স কালেকশন করতে হবে আরেকটি অংশ, আর স্থানীয় ব্যাংক থেকে লোন নিতে হবে, এবং কেন্দ্রীয় ব্যাংক সেই বিভিন্ন রকম বন্ড ছেড়ে সরকারকে কিছু টাকা ঋণ দেবে। কিন্তু যেভাবেই হোক না কেন, আপনি গত অর্থ বছরে ট্যাক্স, ভ্যাট আয়কর, ভ্যাট এবং অবকারী এবং শুল্ক,
এই 4টি ক্ষেত্রে আসলে কত ইনকাম করা হয়েছে সব মিলিয়ে সরকারের যে টার্গেট ছিল ধরুন আনুমানিক 4 লক্ষ কোটি টাকা, এটার বিপরীতে 1.25 লক্ষ কোটি টাকা কম আদায় হয়েছে। এই বছর যে লক্ষ্যমাত্রা যদি 5 লক্ষ কোটি টাকা দেওয়া হয়, তো যেখানে 4 লক্ষ কোটি টাকা লক্ষ্যমাত্রা অর্জন না করে যেখানে 125 কোটি টাকা 1,25,000 কোটি টাকা কম আদায় হয়েছে, সেক্ষেত্রে চলমান অর্থ বছরে যে অর্থনৈতিক মন্দা, শিল্প কলকারখানা যেভাবে বন্ধ হয়ে গেছে, আয়কর যেভাবে একেবারে কমে গেছে, সরকার প্রাণান্ত চেষ্টা করবে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ার জন্য, ওখানে হাহাকার তৈরি হয়ে যাবে। গ্রামে হয়তো কেউ একটা মুদির দোকান দিচ্ছে, তো তার কাছে গিয়ে আয়করের লোক দাঁড়ালো, এত লোক বলতো নাই। এখন উপজেলাতে একটা উপজেলাতে কয়জন লোককে আপনি খুঁজে পাবেন, তারপরে একটি জেলাতে কয়জন লোককে আপনি খুঁজে পাবেন, যেখানে মুদির দোকান পর্যন্ত গিয়ে আপনি সেই আয়করের ভিত্তি ধরুন আপনি আরও 10 লাখ লোককে আনলেন আয়করের আওতায় এবং গড়ে 5,000 টাকা করে আপনি নিলেন, কত টাকা আপনি পেলেন বলেন? এতে করে হয় না। মূল যেটা হয় সেটা হল কর্পোরেট ট্যাক্স, ব্যবসা বাণিজ্যের আয় বৃদ্ধি, ব্যাংক বিমা থেকে শুরু করে মানুষের ট্রানজ্যাকশন, অর্থনৈতিক কর্মকাণ্ড, মানে এইগুলো দিয়ে আপনাকে আসলে অর্থনীতির যে প্রবাহটা এটি আপনাকে চালু রাখতে হবে। নদীর যে প্রবাহ, এখন আপনি নদীর প্রবাহ নিচে থেকে আপনি সারফেস থেকে ডিপ টিউবওয়েল বসে পদ্মা নদী চালাতে পারবেন না, কখনো চালাতে পারবেন না। এটার একটা সার্কেল আছে, আকাশ থেকে বৃষ্টি পড়ে, ভূগর্ভস্থ পানির একটা স্বাভাবিকতা থাকে, সাগর থেকে সেই জোয়ারের সময় পানি আসে, আবার ভাটার সময় সেখান থেকে চলে যায়, উজান থেকে সেই ঢলের পানি নেমে আসে, মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে, কৈলাস টিলা থেকে যে প্রবাহ, এইগুলোর একটা সার্কেল আছে। সেই সার্কেলের সঙ্গে জলীয় বাষ্প সব মিলিয়ে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এইসব বড় বড় নদীর প্রবাহ ঠিক থাকে। কিন্তু আপনি যদি একটা পুকুর, ছোট্ট একটা পুকুর, সেটি বৃষ্টি পানিতে ভরতেছেন ইটস ওকে, বা ছোট্ট একটা পুকুর বা সুইমিং পুল আপনি সারফেসের পানিতে ভরতেছেন সেটা ওকে। তো একটা রাষ্ট্রের যে টোটাল অর্থনৈতিক যে প্রবাহ, এই অর্থনৈতিক প্রবাহ অনেকটা প্রাকৃতিক যে নদীর প্রবাহ বা সমুদ্রের যে প্রবাহ, ঠিক ওই রকম অর্থনীতিটা। সবগুলো সূচক যদি স্বাভাবিক না থাকে তাহলে একটা অর্থনীতি ভালো চলে না। তো এই মুহূর্তে সরকারের জন্য একটা সিঙ্গেল অর্থনীতির যে সূচক তাদের ফেভারে নেই, বরং সবগুলো বুমেরাং উল্টো হয়ে গেছে। এই পরিস্থিতি যখন কেউ সামাল দিতে চায় তখন তাকে সেই যে ব্রিটেনের যখন বিশ্বমন্দা গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর, বা ইংল্যান্ডে বাইরে গিয়ে আমেরিকাতে যে বিশ্বমন্দা শুরু হলো, দ্য গ্রেট ডিপ্রেশন 1927 থেকে 1933, এই 5টি বছর, ঠিক ওই সময়টিতে যেভাবে তাদের অর্থব্যবস্থা চলেছে, যেভাবে সরকারকে সংকুচন নীতিতে চলতে হয়েছে, যেভাবে মুদ্রা বাজারকে সংকুচিত করতে হয়েছে এবং সরাসরি রাষ্ট্রীয় ব্যয় 3 ভাগের 1 ভাগে নামিয়ে আনতে হয়েছে, মিলিটারিকে কাটছাট করতে হয়েছে, পুলিশকে কাটছাট করতে হয়েছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরি থেকে বাদ দিতে হয়েছে, এর কোনো বিকল্প নাই। এছাড়া এই ধরনের মহামন্দা মানে কখনো কেউ মোকাবেলা করতে পারেনি। হিটলার শুধু করেছিল যুদ্ধ বাড়িয়ে দিয়ে। হিটলার যেটা করতো সেটা হলো অন্য দেশগুলো দখল করতো, তারপর সেখানকার ট্রেজারি চুরি করতো, চুরি করে তারপর শেষে পরিস্থিতি সে সামাল দিয়েছিল। একই অবস্থা কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট করেছিলেন। অর্থাৎ একটা দেউলিয়া রাষ্ট্র ফ্রান্স রেভলিউশনের পরে প্রায় 12 বছর এটা কন্টিনিউয়াসলি দেউলিয়া হতে থাকলো। এই অবস্থায় নেপোলিয়ন যখন ক্ষমতা এলেন তিনি দেখলেন যে কোনো অবস্থাতেই তিনিও ক্ষমতা থাকতে পারবেন না এবং কোনো অবস্থাতেই তার যে রাষ্ট্রীয় কোষাগার এটি পূর্ণ করতে পারবেন না, কাউকে বেতন দিতে পারবেন না এবং তাকে ক্ষমতা ছেড়ে যেতে হবে। এই জন্য তিনি যে কাজটি করলেন, তিনি যুদ্ধ বাঁধিয়ে দিলেন এবং সে একটার পর একটা যুদ্ধ, এবং সেই যুদ্ধ বাঁধিয়ে বিভিন্ন দেশ থেকে সে টাকা লুট করে তারপর ফ্রান্সের অর্থনীতি তিনি ঠিক করলেন। এই যে ট্রাম্প ইরানের সাথে যে যুদ্ধ বাঁধালো, ভেনেজুয়েলার সাথে যুদ্ধ বাঁধালো, এর কারণ হলো ট্রাম্পের একই অবস্থা। এখন আমেরিকাতে মানে সেখানে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, রাষ্ট্রীয় ঋণ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটি আর ট্রাম্প সামাল দিতে পারছে না। ফলে যে কোনোভাবে তাকে ডাকাতি করে হোক কিংবা ছিনতাই করে হোক, রাহাজানি করে হোক রাষ্ট্র চালাতে হবে। এই কারণে সে একেবারে ইরানের সাথে যে যুদ্ধটা বাঁধিয়ে দিল এবং এই যুদ্ধে সে জয়লাভ না করার কারণে তার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এখন আমরা কি যুদ্ধ করতে পারবো? কখনই পারবো না, আমাদের সেই সামর্থ্য নেই। আমরা কার সাথে যুদ্ধ করবো? 2 নম্বর হলে আমরা কি খুব বেশি ঋণ করবো, বা আমরা কি সেই যে ইংল্যান্ডের সেই বিখ্যাত অর্থমন্ত্রী, আমার এই মুহূর্তে নামটা মনে আসছে না, বিখ্যাত অর্থনীতি মানে যাকে বলে অর্থনীতিবিদ এবং অর্থমন্ত্রী, যার সঙ্গে উইনস্টন চার্চিলের খুব গণ্ডগোল হতো, খুব বিখ্যাত, পরে তিনিও প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই ভদ্রলোক যেভাবে ইংল্যান্ডকে নিয়ে এসেছিলেন সেখানে, অথবা সেই মার্কিন প্রেসিডেন্ট, সেই 2 জন যে মার্কিন প্রেসিডেন্ট, খুবই রোগাসুগা একজন মার্কিন প্রেসিডেন্ট, তার নাম এই মুহূর্তে আমার মনে আসছে না, আপনারা ইতিহাস থেকে দেখে নেবেন গুগল থেকে, 1925 সাল থেকে 1933 সাল পর্যন্ত। এরপরেও তিনি হয়েছিলেন, এই প্রবলেমটা তিনি সলভ করেছিলেন, সেই গ্রেট মহামন্দা। তো ওইরকম যদি আপনার রাজনৈতিক জ্ঞান না থাকে, নেতৃত্বের গুণাবলী না থাকে, এবং আপনি যদি খুব সাহসী না হন এবং নিজে একেবারে জাহান্নাম জান্নাতের মাঝামাঝি আমি যে কোনো সময় পড়ে যেতে পারি, এরকম একটা যদি দৃঢ়তা না থাকে, আপনি কখন এই অবস্থা মোকাবেলা করতে পারবেন না। তো এই যে কারণে সরকারের যে এই যে বর্তমানে একটা সময় যাচ্ছে, সে ঋণের জন্য IMF-এর কাছে যাচ্ছে, ঋণের জন্য বিশ্বের অন্যান্য সংস্থার কাছে যাচ্ছে, সে আমেরিকাকে দোয়াজ করছে, ভারতকে খেপাতে চাচ্ছে না, চীনের সাহায্য চাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত গত 2 মাসে
কোনো একটা জায়গাতে একটা সিঙ্গেল যাকে বলা হয় সরকারের জন্য এমন কোনো সুসংবাদ আসেনি যে সুসংবাদের ভিত্তিতে সরকার একেবারে চোখ বুজে সময় পার করতে পারে। আমরা সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আমাদের দেশটা ভালো চলুক। যারা অন্যায় করেছেন তাদের সমালোচনা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর এখন আমরা আয় বুঝে ব্যয় করবো যার যার অবস্থান থেকে। এই রাষ্ট্রকে আমরা সাহায্য করবো, সহযোগিতা করবো সবাই, জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা, কিন্তু রাষ্ট্রের যেন ক্ষতি না হয় এই কাজ আমরা কখনোই করবো না। আল্লাহ বর্তমান যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদেরকে হেদায়েত দান করুন। আসসালাম। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।